গল্পের নাম মনের মানুষ, দা ২০ পর্ব, কলমের সাজবাতি। আমার কিন্তু মনটা একেবারে সায় দিচ্ছে না। তুই অত দূরে কিভাবে একা থাকবি বল তো মা। বাবার কথায় আহিলি জামা কাপড় গোছানো থামিয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। আহিলির মা উমা দেবীও পাশেই মুখ ভার করে দাঁড়িয়ে আছেন। আর মাত্র একটা গোটা দিন, তারপর কাল দুপুরের প্লেনেই মুম্বাই যাবে আহিলি, তাও আবার 7 মাসের জন্য। মেয়ের সাথে এই দূরত্ব কিছুতেই মানতে রাজি নন আমিও, বাবু আর উমা দেবী। আহিলি এবার হালকা হেসে বলল, তোমরা দুজন যদি এরকম করতে থাকো তাহলে কি চলে বলো? আমি এই কাজটা পাওয়ার জন্যই তো এতদিন এত খাটলাম। এবার তো ওদের কথা মতোই আমায় চলতে হবে। বোম্বাটা কাছে নয়। ওই শহরে তুই কিভাবে থাকবি একা? তোর কোনো বিপদ হলে তখন? মা, তুমি তো এবার থামো। এমন করছো যেন আমি মুম্বাই নয় মোম্বাসা যাচ্ছি। এসব এক্সপিরিয়েন্স থাকা ভালো মা। পরে কাজের জন্য আমায় বাইরে যেতে হলে অভিজ্ঞতা থাকবে। আর হ্যাঁ, ওটা যতই নতুন শহর হোক আমি ঠিক ম্যানেজ করে নেব। সে কত ম্যানেজ করবে আমার ভালোই জানা আছে। তা আজ দুপুরে আসছে তো প্রান্তিক? হ্যাঁ মা, প্রথমে তো রাজি হচ্ছিল না। আমি অনেকবার বলার পর রাজি হলো শেষমেশ। তবে প্যাকিং সেরে আমায় যে বেরোতে হবে মা। সে কি রে, আবার কোথায় যাবি? আমি যখনই কোথাও গেছি মামুনিকে জানিয়ে গেছি। মামুনি যতই আমার উপর রাগ করুক, আমি মামুনির কাছ থেকে একবার ঘুরে আসবো বাবা। কি দরকার? ও তো তোর মা আর আমায় কম কথা শোনায়নি। আর ওই ঋষভ এখন সাংসদ, ওর বাড়িতে যাওয়ার এতই সোজা নাকি রে? আমি তো সাংসদ ঋষভ সেনের বাড়িতে যাচ্ছি না বাবা, আমি যাচ্ছি মামুনির সাথে দেখা করতে। আমি মানুষটাকে ভীষণ ভালোবাসি, তাই না জানিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, সে উনি যেমনই হোক না কেন। যাবি যখন বলছিস ঘুরে আয়, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। দুপুরে আবার তোর বন্ধু আসবে তো। মায়ের কথায় আহিলি ঘাড় নামিয়ে সম্মতি জানিয়ে বলল, আমি তাড়াতাড়ি ফিরবো মা, তুমি চিন্তা করো না। আর তোমার রান্না কি শেষ? প্রায় শেষ, তুই প্রথমে সাথে ছিলিস বলেই সম্ভব হয়েছে। আহিলি আবার জামা কাপড় গোছানোতে মন দেয়। ট্রলির চেন আটকে ব্যাগ লক করে বিছানায় বসে পড়ে। একবার ঘরের দিকে তাকাতে আহিলির মনটা খারাপ হয়ে যায়। এইসব চেনা জায়গা ছেড়ে অনেকগুলো দিন ওকে বাইরে থাকতে হবে। আহিলি বরাবরের মতো বাইরে স্কুটি রেখে গেটের সামনে যেতে একজন কালো পোশাক পরা লোক এসে দাঁড়ালো ওর সামনে। জিজ্ঞেস করলো কি দরকার। আহিলি ভেতরে যাওয়ার কথা আর নিজের নাম বলতেই লোকটা চলে গেল বাড়ির ভেতরে। খানিকক্ষণ পর ফিরে এসে গেট খুলে দিল। আহিলি ভেতরে ঢুকতেই বেশ অবাক হয়। বাড়িটা নতুন করে রং হয়ে গেছে। সামনে দুটো নতুন গাড়ি দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটার মাথায় বাতি লাগানো। তার মানে ঋষভ বাড়িতেই আছে, যদিও ওর মুখোমুখি হতে চায় না আহিলি। আহিলি ভেতরে যেতেই দেখলো ওর মামনির ড্রয়িং রুমে বসে ফোনে কারোর সাথে কথা বলছে হেসে হেসে। আহিলিকে দেখে ফোন নামিয়ে রেখে ওকে ভেতরে আসার ইশারা করলো। আহিলি সোফায় সামনে দাঁড়িয়ে হালকা হেসে বলল, কেমন আছো মামনি? ভালোই। তা হঠাৎ তুই এখানে? কোনো দরকার নাকি? কিছুতে ঋষভের সইয়ের দরকার? মামুনির কথায় আহিলি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না মামুনি, তেমন কোনো দরকার নয়। তোমার সাথেই দেখা করতে এলাম। আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি তোমার সাথে দেখা না করে যেতেও পারছিলাম না। আহিলি, আমার পুরনো কথা মনে রাখার মতো সময় নেই। হ্যাঁ, এটা ঠিক, তুই অমিয়র মেয়ে আর আমার ঋষির প্রাঙ্গণ প্রেমিকা। একটা সময় আমি তোকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু তুই আসলে আমার ভালোবাসার যোগ্যই নস। আমার ছেলের গায়ে হাত তোলার জন্য তোকে আমি এখনই একটা থাপ্পড় মারতে পারতাম, কিন্তু আমার এই মুহূর্তে তার ইচ্ছা নেই। তোর ভাগ্য খারাপ যে তুই ঋষিকে জীবন থেকে হারিয়ে ফেললি। ওর করা সামান্য একটা ভুলের জন্য এত বড় মানুষ হয়েও তোর মতো মেয়ের কাছে ক্ষমা চেয়েছে। আর তুই নিজের দিমাগ দেখে আছিস। ভালোই করেছিস। নিজের কবর নিজের হাতে কজন আর খোঁড়ে।
এমনিও তোর মতো সামান্য একটা গ্র্যাজুয়েট মেয়েকে আমার ঋষির পাশে মানায় না, তাই যা হওয়ার ভালোই হয়েছে। আমি তোমার সাথে কোনো রকম ঝামেলায় জড়াতে চাই না মামুনি, তাই তুমি যা বলবে তার উত্তরে কোনো কথাও বলবো না। আমি একটা চাকরি পেয়েছি মামুনি, সামান্য চাকরি, আর তার জন্য মুম্বাইতে যেতে হবে ট্রেনিং পারপাসে। কাল আমার ফ্লাইট, যাওয়ার আগে তোমায় জানিয়ে গেলাম। তোর আবার চাকরি হয়েছে, তা ভালো। দেখিস বাবা, ওই সব জায়গায় গিয়ে আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসিস না। আসলে তোদের মতো মেয়েরা তো আবার ছেলেদের ছাড়া চলতেই পারে না, তাই না? না হলে ঋষির থেকে আলাদা হওয়ার পরই আরেকজন জুটিয়ে নিস। ঠিকই বলেছ মামুনি, আমার মতো মেয়েরা এইসবই পারে। কথায় বলে ক্ষমতা প্রতিপত্তি আর অর্থ মানুষকে বদলে দেয়। আজ তা নিজের চোখে দেখেও নিলাম। আমি আসছি মামুনি, আর কোনো দিন তোমার বাড়িতে আসবো না বিরক্ত করতে, কথা দিলাম। আহিলির কথা শেষ হওয়ার আগে আরেকটা মেয়ে ভিতরে এলো। মেয়েটার বয়স আহিলির মতনই, বেশ ফর্সা আর দেখতে সুন্দর, চুলে লালচে রং, পরনে চুড়িদার। মেয়েটা একবার আহিলির দিকে তাকিয়ে তারপর ঋষভের মায়ের দিকে ফিরে বলল, আন্টি ঋষভ কোথায়? ও কি বেরিয়ে গেছে? আজ কিন্তু আমাদের শপিংয়ে যাওয়ার কথা ছিল। মেয়েটার কথায় ঋষভের মা হেসে বলল, আরে সারা, তুমি এসেছো? এতক্ষণ তোমার মায়ের সাথেই কথা হচ্ছিল। ঋষি তো ঘরেই আছে, যাও তো গিয়ে টেনে নিয়ে তোমার সাথে নিয়ে যাও, সারাক্ষণ কাজ আর কাজ। একদম আন্টি, তুমি আর মম তো সারাক্ষণ বিয়ের প্ল্যান করেই চলেছো। এদিকে আরেকজনের তো কোনো হুঁশ নেই, প্রি ওয়েডিং শ্যুটের কোনো ডেট দিতে পারছে না। ভালো লাগে না আমার। সারা, তুমি না একজন মেয়ে, ঋষিকে তো বশ করেই ফেলেছো তোমার রূপে, বাকিটাও হয়ে যাবে। আসলে কি বলো তো, ছেলেদেরকে বাঁধতে জানতে হয়, শুধু তর্ক করলেই হয় না। তুমি যাও, গিয়ে ঋষিকে নিয়ে এসো। ওকে আন্টি। সারা নামের মেয়েটা উপরে যেতেই ঋষভের মা আহেলির দিকে তাকিয়ে বলল, ওকে জানিস আহেলি? ও হলো সারা, আমাদের মন্ত্রীমশাইয়ের একমাত্র ভাইঝি। অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে 2 মাস আগেই কলকাতায় এসেছে, আর তারপরেই ঋষির সাথে ওর বিয়ে দিতে চেয়েছে মন্ত্রীমশাই। তুই কি ভাবলি আহিলি, তুই আমার ঋষিকে ছেড়ে চলে গেলেও তোকে ফেরাতে যাবে? তোর আর সারার মধ্যে কতটা ফারাক বুঝতে পারছিস তো? আমার ঋষির জন্য সারা পারফেক্ট, তাই তো তোকে চলে যেতে হলো। আসলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তোর জন্য শুভকামনা রইল রে। চাকরি বাকরি কর, তারপর একটা তোর মতো ছেলেকে বিয়ে করে নিস। ঋষভের মায়ের কথা মাঝেই ঋষভের একটা হাত ধরে সারার সিঁড়ি বেয়ে নিচে নামলো। ঋষভের পরনে আগের মতোই পাঞ্জাবি, পাজামা আর হাফ ব্লেজার, তবে প্রতিটা পোশাক দামি ব্র্যান্ডের। ঋষভ আহিলির দিকে অবাক হয়ে তাকাতেই ওর মা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আহিলি চাকরি পেয়েছে রে ঋষি, মুম্বাই যাবে, তাই বলতে এসেছিল। ওকে বাড়িতে ঢোকানোর বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আমার, কিন্তু কি করব বল, ফেরানো তো যায় না। বাহ, তুই চাকরি পেয়েছিস, ভালো লাগলো। মন দিয়ে কাজ করিস, আর কোনো দরকার হলে বলিস, আমি হেল্প করব। ঋষভের কথা শুনে আহিলি হাসল, তারপর ওর সোজাসুজি দাঁড়িয়ে বলল, আমার এই 3 মাসে ভীষণ আফসোস হচ্ছিল। সেটা হওয়ারই কথা হেলি, তুই হয়তো ভেবেছিলিস আমি তোর হাতে পায়ে ধরে ফেরাতে যাব, কিন্তু আমি তা করিনি। আর তুই আমার জন্য পারফেক্ট ছিলি না, তোর কত অভিযোগ থাকতো। আর সারাকে দেখ, আমার সমস্ত বদ অভ্যাসগুলো মানিয়ে নিয়ে আমার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। সেই তোমার সাথে তাল মেলাতে পারিনি। আসলে তুমি আর আমি একেবারে এক নয়, যাক সেসব কথা। কিন্তু আমি আমাদের সম্পর্ক ভাঙা নিয়ে আফসোস করিনি। আমি আফসোস করতাম তোমায় চড় মেরে, কিন্তু আজ আমার মনে হচ্ছে সেদিন আরও 2টো চড় মারা উচিত ছিল তোমায়। তাহলে যদি শিক্ষা হতো ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তুমি নিজেই। তবে আজ আমি তোমায় ক্ষমা করে আমার মন থেকে একেবারে মুছে দিলাম। তোমার মতো একটা মানুষকে আমি আমার মনের মানুষের স্থান দিয়েছিলাম, ভাবতেই নিজের উপর ঘেন্না হচ্ছে। আর এই যে সারা, সামলে রেখো তোমার বরকে, না হলে কবে দেখবে কোনো মেয়ের সাথে রাত কাটিয়ে ফিরে বলবে এটা তেমন কিছুই না।
দলের জন্য এমন স্যাক্রিফাইস করতেই হয়। তোমার জেঠুর কথাতেই করেছি। সারা আহেলির কথায় ভ্রু কুঁচকে তাকাতে আহেলি ঋষভের দিকে ফিরে বলল, তোমার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আর মামুনিকে যে কার যোগ্য সেটা তো সময় বলবে। আজ আমি আসি। ঋষভের বাড়ি থেকে বেরোতেই চোখ দুটো ঝাপসা হয়ে উঠল আহেলির। স্কুটি চালাতে গিয়ে এতটাই অন্যমনস্ক হয়ে পড়ল, কখন যে ওর সামনে একটা ফ্লোর হুইলার এসে গেছে তা খেয়ালই করেনি। নিজের স্কুটিটাকে নিয়ে সরতে গিয়েও ব্যর্থ হলো আহেলি। পাশের একটা অটোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল রাস্তার মাঝে। ইস, কি অবস্থা হয়েছে তোর! আহু, কি করে পড়ে গেলি রাস্তার মধ্যে? যদি এ গাড়িটা এসে তোকে ধাক্কা দিত তখন? আমি এজন্যই তোকে আজ বেরোতে বারণ করছিলাম। মায়ের কথায় আহেলি বলল, উফ মা, আমি ঠিক আছি, তেমন কোথাও তো লাগেনি। না লাগেনি। চারদিক কেটে সরে কি অবস্থা হয়েছে। ঠিক বলেছেন আঙ্কেল, তবে চিন্তার কিছু নেই। আপনাদের বাড়িতে ফার্স্ট এড বক্স আছে? থাকলে একটু দেবেন, আমি তাহলে ব্যান্ডেজ করে দিতে পারতাম। প্রান্তিকের কথায় আহেলির মা উমা দেবী ততক্ষণ না শোকেসের মধ্যে থেকে ফার্স্ট এড বক্স এনে প্রান্তিকের হাতে দিলেন। প্রান্তিক বক্স খুলে সবটা দেখে বলল, শুধু ওষুধ দিলেই হবে না, যেভাবে কেটেছে পিচ রাস্তায়, তাতে একটা টিটেনাস নেওয়ার খুব প্রয়োজন। আপনাদের বাড়ির কাছেই তো একটা ফার্মেসি আছে দেখলাম আঙ্কেল। প্লিজ, আমি যেটা লিখে দেবো সেটা আনবেন। হ্যাঁ নিশ্চয়ই, আজ তুমি না থাকলে কি হতো কে জানে। তুমি দাও লিখে, আমি এক্ষুনি আনছি। প্রান্তিক একটা নোটপ্যাডে লিখে দিতেই সেটা নিয়ে আহিলির বাবা বেরিয়ে গেলেন। প্রান্তিক তুলোয় করে সেভলন নিয়ে প্রথমে কাটা জায়গায় দিল। আহিলি মুখ কুঁচকে আহ বলে উঠতেই প্রান্তিক ওর দিকে না তাকিয়ে বলল, এখন আর ব্যথা পেয়ে কি হবে? অন্যমনস্ক হয়ে রাস্তায় গাড়ি চালাতে এই হয়। এখন চুপচাপ বসে থাকুন। সেই, আচ্ছা তুমি বলো তো, আজ ওর বেরোবার কি দরকার ছিল? ওই ঋষভের বাড়িতে যাওয়ার খুব প্রয়োজন ছিল কি? প্রান্তিক আহিলির মায়ের কথায় অবাক হয়ে তাকাতে আহেলি নিজের দৃষ্টি নামিয়ে নিল। প্রান্তিক ছোট একটা নিঃশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। খুব যত্ন করেই প্রান্তিক দু হাতের কনুই আর পায়ের পাতায় ব্যান্ডেজ করে দিল। এর মাঝে আহেলির বাবা প্রান্তিকের লিখে দেওয়া টিটেনাস আর সিরিঞ্জ আনতেই আহেলি ভয়ের তো মুখে ওর মায়ের দিকে তাকালো। কাঁদো কাঁদো গলায় বলল, ওষুধ খেলে হবে না, ইঞ্জেকশন নিতেই হবে। একদম কাঁদবি না, এত বড় হলি তবু তোর ইঞ্জেকশন নিয়ে ভয় গেল না? আহেলি আবার ভয়ও পায় নাকি? জেনেও খুশি হলাম। সিরিঞ্জ থেকে তুলোয় অল্প ওষুধ নিতে নিতে কথাটা বলল প্রান্তিক। আহেলির বাবা আর মা দুজনই ওদেরকে খেতে আসার কথা বলে বাইরে গেলেন। এতক্ষণ আহিলিকে নিয়ে ব্যস্ত ছিলেন, অথচ টেবিলে খাওয়ার সাজানো হয়নি। প্রান্তিক সিরিঞ্জ এগিয়ে নিয়ে যেতে আহিলি চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। আহিলির মুখের দিকে তাকিয়ে হালকা হাসল প্রান্তিক। তারপর নিজে আহিলির বাঁ হাতের জামার হাতাটা সরিয়ে পুশ করলো। ততক্ষণ না আহিলি চোখ মেলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। আহিলির মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। প্রান্তিক আহিলির ডান হাতটায় তুলোটা ধরিয়ে বলল, অল্প কিছুক্ষণ ধরে থাকুন, তাহলেই হবে। আহিলি নিজের বাঁ হাতের দিকে তাকিয়ে বলল, কখন দিলেন? কিছু তো বুঝতেই পারলাম না। এটাই আমার স্পেশালিটি, কেউ জানতেও পারে না, অথচ কাজ হয়ে যায়। তবে আপনার হাতের চোটগুলো গুরুতর না হলেও সামান্য নয়। আঙ্কেল যে ওষুধগুলো এনেছে সেগুলো সময় মতো খাবেন, না তাহলে কালকের মধ্যেই ব্যথা সেরে যাবে। ভাগ্যিস কালকের ফ্লাইটটা সন্ধ্যায়, সারাটা দিন বাড়িতেই থাকতে পারবো। তা আজ হঠাৎ ঋষভের বাড়িতে গেলেন যে? ব্যাপারটা কি মিটিয়ে নিচ্ছেন? সবটা জানার পরেও বিদ্রূপ করছেন আমার সাথে? আমি বিদ্রূপ কখন করলাম আহেলি? আপনার যদি ঋষভের জন্য রাগ থেকেই থাকে তাহলে ওদের বাড়িতে গেলেন কেন? মামুনির সাথে দেখা করতে গেছিলাম। আসলে এর আগে যেখানেই গেছি মামুনিকে জানিয়ে গেছি, তাই এবারেও। তবে আমি ভাবিনি গিয়ে এত কিছু জানতে পারবো। মানে কি জানতে পেরেছেন?
ঋষভদার বিয়ে ঠিক হয়েছে মন্ত্রী ভাইজির সাথে। মেয়েটার নাম সারা, অক্সফোর্ড থেকে পড়াশোনা কমপ্লিট করে ফিরেছে। আমি ঋষভদার থেকে কতটা অযোগ্য আজ সেটাই বুঝিয়ে দিল ওরা। ইভেন ঋষভদাও এখন নতুন সম্পর্কে খুশি। এই মেয়েটা আমার মতো নয় বলে। আমি আর 5টা টিপিক্যাল প্রেমিকার মতোই ঋষভদার থেকে সময় চাইতাম, রাস্তায় হাত ধরে হাঁটতে চাইতাম, ওকে সব বিষয়ে জোর করতাম, অথচ সারা নাকি ঋষভদাকে ওর মতোই করে মেনে নিয়েছে। ব্যাস, আর কি চাই। আর ইউ সিরিয়াস আহিলি? তো আপনার মনে হয় আমি মজা করছি? আমি কিন্তু ভেবেছিলাম ঋষভ ছেলেটা আপনাকে ভালোবাসে। হয়তো ভুল ত্রুটি আছে, তাও আপনাকেই চায়। কিন্তু না প্রান্তিক, ঋষভদা ভালোবাসে না আমায়। ও আসলে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না। এটা অবশ্য ঠিক যে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, তবে তা স্বার্থপরের মতো নয়। সারা জীবন ঋষভদা একটাই জিনিস বুঝেছে, আর তা হলো রাজনীতি। প্রথমে ঋষভদা ভালোবাসে রাজনীতি করতো, কিন্তু যতদিন গেছে ওর লোভ বেড়েছে। এখন তো ক্ষমতার লোভে রাজনীতি করে। তাই ওকে ওর অপর মহল থেকে যা আদেশ করা হয় সেটাই করে। এবারে হয়তো সারাকে বিয়ে করাও ওই শ্রেয়ার মতোই ব্যাপার। আপনাকে কি কোনোভাবে ওরা কিছু বলেছে? আর সেজন্য রাস্তায় এতটা অন্যমনস্ক ছিলেন আপনি? হ্যাঁ বলেছে, তবে যা হয়েছে ভালোই হয়েছে। টাকা, প্রতিপত্তি আর ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে তা আজ আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে ওদের কারণেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে হঠাৎ করে চেনা মানুষগুলোর বদলে যাওয়ার রূপটা হজম করতে পারিনি। আপনি কেন চুপচাপ চলে এলেন আহিলি? ঋষভ একজন মন্ত্রী বলে ও যা খুশি করবে, আপনাকে অপমান করবে, আর আপনি সবটা শুনে চুপচাপ চলে এলেন। আর আজ যদি আপনার কিছু হয়ে যেত তখন? আহিলি এই প্রথম প্রান্তিককে এতটা উত্তেজিত হতে দেখলো, সাথে লেগেও গেছে। প্রান্তিকের দিকে তাকিয়ে হালকা হেসে আহিলি বলল, সবসময় মুখে বলে জবাব দিতে নেই, কিছু কিছু উত্তর সময় দেয় আর সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমার কিছু হলে আপনার কি? আমার আবার কি? আমার কিছুই না, আপনারই ব্যথা লাগতো। আহিলি কিছু বলবে তার আগেই ওর মা ওদেরকে ডাকলো খাওয়ার জন্য। আহিলি ইশারায় প্রান্তিককে উঠতে বলে নিজেও উঠে দাঁড়ালো। পায়ের পাতায় চোট থাকায় আহিলি ব্যথায় কোকিয়ে উঠে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওকে ধরে নিল প্রান্তিক। প্রান্তিকের দিকে আহিলি চোখ রাখতেই প্রান্তিক দৃষ্টি অন্যত্র সরিয়ে বলল, এবার থেকে নিজেই নিজের খেয়াল রাখার চেষ্টা করুন। কাল থেকে আপনার কাছে আপনার বাবা, মা কিংবা আমি কেউই থাকবো না। আহিলি প্রান্তিকের কথায় আর কোনো উত্তর দিল না। আজ সত্যি আহিলির অনেক বড় ক্ষতি হতে পারত। স্কুটি থেকে রাস্তায় পড়ে গিয়েও আহিলি খেয়াল করে উল্টো দিকের গাড়িটা একদম ওর সামনে। ঠিক তখনই ওকে কেউ টেনে নেয়। ভয়ে চোখ বন্ধ করে নিলেও কিছু না হওয়ায় ধীরে ধীরে চোখ খুলে আহিলি দেখে ওর সামনে প্রান্তিক। ও নিজেও গাড়ি নিয়ে আহিলির বাড়ির দিকে যাচ্ছিল। আহিলিকে দেখেই গাড়ি থেকে নেমে এসেছে। এরপর প্রান্তিক আহিলিকে নিজের গাড়িতে করে নিয়ে আসে। সকলে একসাথে খেতে বসলো। আহিলি দেখলো প্রান্তিক খুব সহজেই ওর বাবা মায়ের সাথে মিশে গেছে। খাওয়ার শেষে প্রান্তিক তৃপ্তির সুরে বলল, আহিলি, আমাকে বাড়িতে ইনভাইট করে ভালোই করেছিলে। রেস্টুরেন্ট এত সুন্দর খাওয়া হতোই না। ও আন্টি, আপনি সত্যি দারুণ রান্না করেন, স্পেশালি এই চিকেন চাপটা। তোমার যে ভালো লেগেছে এতেই আমি খুশি। তবে চিকেনটা আমি না, আহু রান্না করেছে। মেয়ে আমার রান্নাতেও খুব পাকা, সব নিজে নিজেই করে। আন্টি, আই কান্ট বিলিভ দিস। আহিলি এত সুন্দর রান্না করতে পারে না। আমি ভাবতাম আমাদের কাছে দেয়। প্রান্তিকের কথায় আহিলি মুখ ফুলিয়ে নিলেও ওর বাবা মা আর প্রান্তিক এসে উঠল। সকালে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেও বাকি দিনটা আহিলির ভালোই কাটল। প্রান্তিক আহিলি দুজনই মুখোমুখি দাঁড়িয়ে এয়ারপোর্টের ভেতরে। এবার বাকি রাস্তাটা আহিলিকে একাই যেতে হবে। আহিলির বাবা মা আসতে চাইলেও আহিলি রাজি হয়নি। এমনিই দুজনের মন খারাপ। নীরবতা ভঙ্গ করে আহিলি বলল, এবার আমায় যেতে হবে। সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। বাজে চিন্তা মাথায় আনবেন না।
বাজে চিন্তাগুলো আমি এখানেই ফেলে রেখে গেলাম। 7 মাস পর আমি যখন ফিরবো আমার মুখে হাসি থাকবে, তাই যেন হয়। আর আঙ্কেল আন্টিকে নিয়ে চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব ওনার খেয়াল রাখার। আচ্ছা, তবে 7 মাস পর ফিরে আপনাকে যেন একা না দেখি। এবার কাউকে একটা আনুন যে আপনার যত্ন নেবে। আহিলির কথায় প্রান্তিক হালকা হাসলো, তারপর বলল, আমার জন্য এত ভাববেন না, নিজের নতুন জীবন নিয়ে ভাবুন। আপনার ফ্লাইটের সময় হয়ে গেছে, যান, এগিয়ে যান। প্রান্তিকের কথায় সম্মতি জানিয়ে ম্লান হাসল আহিলি। তারপর ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। কিছুটা এগিয়ে যাওয়ার পর আবারও ফিরে তাকালো আহিলি। প্রান্তিক তখনও একইভাবে ওর দিকে তাকিয়ে। প্রান্তিকের দিকে উদ্দেশ্য করে মুচকি হেসে হাত নেড়ে বিদায় জানালো আহিলি। প্রত্যুত্তরে প্রান্তিক নিজেও তাই করলো। তারপর দুজনে ঘুরে যার রাস্তা ধরলো। এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে একটা ফাঁকা নির্জন রাস্তায় প্রান্তিক গাড়ি থামিয়ে গাড়ির উপরে বসে সামনের কাছে হেলান দিয়ে আছে। প্রান্তিকের দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। ঠিক এমন সময় শব্দ করে একটা প্লেন চলে গেল প্রান্তিকের মাথার উপর দিয়ে। সাথে সাথে প্রান্তিকের বুকটা ধক করে উঠল। চোখ বন্ধ করতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রান্তিকের ফোনের পছন্দের মিউজিক লিস্টে বাজছে। রাখো শরীরে হাত যদি আর জল মাখো 2 হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে। আমার রাত জাগার তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। নিজের সিটে বসে জানলা দিয়ে ক্রমশ অদৃশ্য হয়ে আসা শহর কলকাতাকে দেখছে আহিলি। বাবা মায়ের সাথে সাথে আরও একটা হাস্যোজ্জ্বল চেহারা চোখের সামনে ফুটে উঠতে আহিলির মনটা আরও খারাপ হয়ে গেল। ততক্ষণে জানালা থেকে চোখ সরিয়ে সিটে সোজা হয়ে বসলো, হাতের ব্যান্ডেজগুলোর দিকে